এই সিজনের শুরু থেকেই এখন পর্যন্ত আপনি একটা জিনিস নিয়ে ডাউট করতে পারেন, সেই জিনিসটা হচ্ছে হল্যান্ড কি মানুষ না রোবট, মানে গোল দেওয়ার রোবট। টানা 2 ম্যাচে হল্যান্ড হ্যাট্রিক করলেন এবং হল্যান্ডের সেই হ্যাট্রিকে ম্যানচেস্টার সিটি একটা সহজ জয় পেয়েছে ওয়েস্ট হ্যামের এগেনস্টে। 1টা 2টা 3টা করে সবগুলো গোলই আসলে হল্যান্ড তিনি করেছেন এবং এই ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। তারাও এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগে তার সবগুলো আসলে তারা জিতে নিল। যে একটা গোল এই ম্যাচে তারা কনসিড করেছে সেটা ওন গোল। 3 ম্যাচে 3 জয়। ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে ম্যানচেস্টার সিটি সম্ভবত টপে থেকে তারা ইন্টারন্যাশনাল ব্রেকে যাচ্ছে। হল্যান্ডের 3টা গোল, 3 ধরনের গোল পেয়েছেন এবং পেপ গার্দিওলা তিনি পোস্ট ম্যাচে বলছেন যে হল্যান্ডের পেছনে যখন আপনি স্পেস রেখে দিবেন যেখানে হল্যান্ড সেটাকে করতে পারবেন, পেনেট্রেট করতে পারবেন, সেটার ক্ষেত্রে কিন্তু আসলে হল্যান্ডকে যদি তার সামনে বন্দুকও ধরা হয় তবে হল্যান্ডকে আসলে কেউই কিন্তু থামাতে পারবে না। এই হল্যান্ড তিনি 2 ম্যাচে পেলেন 6টা গোল এবং ইনফ্যাক্ট হল্যান্ডের এই হ্যাট্রিক তার সম্ভবত ম্যানচেস্টার সিটির জার্সিতে তার 11তম হ্যাট্রিক। প্রিমিয়ার লিগে 8তম হ্যাট্রিক এবং প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি হ্যাট্রিক কিন্তু সেরহিও আগুয়েরোর, তিনি 11টা হ্যাট্রিক করেছিলেন, তার কিন্তু 12টা হ্যাট্রিক করেছিলেন, তার খুব ধারে কাছে কিন্তু হল্যান্ড চলে এসেছেন। কিন্তু আপনি ম্যাচগুলো দেখুন যে হল্যান্ড তিনি খেলেছেন 69টা ম্যাচ, অলরেডি হ্যাট্রিক করে ফেলেছেন 8টা, অর্থাৎ আর একটা হ্যাট্রিক করলে রবি ফাউলারের একই সাথে তিনি সেই তালিকায় আসলে উঠে যাবেন। 275টা ম্যাচ খেলে 12টা হ্যাট্রিক করছেন, মানে রেশিওতে তো হল্যান্ডের ধারে কাছেও আসলে কেউ নাই। রেশিওর ধারে কাছে আসলে আগুয়েরোই আছেন। এর্লিং হল্যান্ডের হ্যাট্রিকের রেশিওটা 9 ম্যাচ পার হ্যাট্রিক, অর্থাৎ তিনি প্রতি 9 ম্যাচে একটা করে হ্যাট্রিক করে আসছেন। হ্যাট্রিক মেশিন, হি ইজ আ হ্যাট্রিক মেশিন। অথচ দেখেন ইপসুইচ টাউনের এগেইনস্টেও তো তিনি লাস্ট ম্যাচে হ্যাট্রিক করেছিলেন, এরপরও কিন্তু গার্দিওলা তার সমালোচনা করেছেন কারণ তিনি তাকে যে ওয়েট করেন, মানে ধরেন হচ্ছে তাকে একদম পুরো বানিয়ে দিতে হবে, কিন্তু গার্দিওলা হল্যান্ডের কাছ থেকে এই জিনিসটা চাচ্ছিলেন না। তিনি চাচ্ছেন একটু ড্রপ ব্যাক করবে, নিজে একটু বিল্ড আপ লিঙ্ক আপটা করে তারপর যে আবার নিজের পজিশনে যাবে। এরপরও কিন্তু হল্যান্ড তিনি তার কাজই করছেন, মানে যে যাই বলুক আমি নিজেকে চেঞ্জ করব, তারপর আমি আমার মেইন কাজটা আসলে করব। হল্যান্ড কিন্তু কিছুটা হলো ড্রপ ব্যাকের পরিমাণটা বাড়িয়েছেন, কারণ কেভিন ডি ব্রুইনা এবং বার্নার্ডো সিলভা যখন হচ্ছে মাঝমাঠ থেকে খেলাটা বিল্ড আপ করে কিংবা রিকো লিউইস যখন পিছনে থাকছেন তারা যখন বিল্ড আপ করে হল্যান্ডকে বাড়িয়ে দিচ্ছেন, আসলে ম্যানচেস্টার সিটি এখন সেটআপটা কিছুটা হলো তো বয়স হয়েছে, সো ওই টেনাসিটিটা হয়তো কেভিন ডি ব্রুইনা বা বার্নার্ডো সিলভার আগেভাবে দেখাতে পারছে না। সো হল্যান্ডের জন্য খুবই দরকার যে ডিফেন্সের লাইনটাকে যতটুকু তিনি ড্র্যাগ করে আনতে পারেন তার জন্যই বরং সুবিধা, কারণ ওই স্পেসটা কিন্তু তখনই ওপেন আপ হয়ে যাচ্ছে এবং হল্যান্ডের জন্য বাড়তি কাজ যেটা দরকার সেটা হচ্ছে সেই রানটা নিয়ে সেই ফিনিশটা করা। সেটা মোটামুটি এখন পর্যন্ত আমরা দেখতেই পেয়েছি, 3 ম্যাচে 7 গোল, মানে আউটস্ট্যান্ডিং। ম্যানচেস্টার সিটি তারা তো 3 ম্যাচে সবগুলোতেই জিতলো, তবে আর্সেনাল তারা হোঁচট খেয়েছে এবং আর্সেনালকে হোঁচটটা দিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন, যারা গেল রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ফেলেছিল এবং ব্রাইটন 2টা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করলো। কাই হাভার্টস তিনি প্রথমে গোল করেছিলেন, তবে যত গন্ডগোল সেই গন্ডগোলটা বাধে এই মোমেন্টটায় ডেকলান রাইসকে সেকেন্ড ইয়েলো কার্ড দেখিয়ে, যেটা আসলে রেড কার্ড কনভার্ট হয়ে যায়। এটা নিয়েই ম্যাচ শেষে প্রচুর কথাবার্তা হচ্ছে, যদিও সেই জায়গায় আসলে পেড্রো তিনি টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এগেইনস্টে ম্যাচেও তিনি 3টা পয়েন্ট এনে দিয়েছিলেন, এই ম্যাচে গোল করে ব্রাইটনকে 1টা পয়েন্ট এনে দিলেন, কিন্তু রেড কার্ডটাই দিন শেষে এই ম্যাচটার টকিং পয়েন্ট হয়ে থাকলো। সেই পয়েন্টে যাব, ব্রাইটনকে নিয়ে একটু কথা বলতেই চাই, কারণ জাও পেড্রোর ওই গোলটাতেই কিন্তু তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে তারা 3 পয়েন্ট নিয়ে এসেছিল। ফাবিয়ান হার্জলারের এই ব্রাইটনকে দেখাটা আবারও মনে হচ্ছে যখন 2 সিজন আগে ব্রাইটনের সেই কোচটার নামটা, যিনি এখন মার্শের কোচ, নামটা এই মুহূর্তে ভুলে গেছি, কিন্তু তিনি যখন এসেছিলেন তিনি আসার পর ব্রাইটনকে যেরকম মনে হয়েছিল খুবই ডিসাইসিভ, লিথাল, সেই ব্রাইটন কিন্তু আবার দেখা যাচ্ছে এই মুহূর্তে। কারণ 3 ম্যাচে আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলে ফেলেছেন, আর্সেনালের মাঠে খেলেছেন, সেখানে আপনার একটাও হার নেই, 7 পয়েন্ট নিয়ে তারা সম্ভবত আর্সেনালের পিছনেই আছে, কিন্তু দিস ইজ ভেরি ক্লিনিক্যাল অফ দেম। ব্রাইটন এবারও কিন্তু একটা থ্রেট ক্রিয়েট করতে পারে। কিন্তু স্পিকিং অফ দ্যাট রেড কার্ড, ক্রিস ক্যাভানা যেটা দ্বিতীয় ইয়েলো কার্ড দেখিয়েছেন ডেকলান রাইসকে, বেশি হার্শ হয়ে গেল না? আচ্ছা, এই জায়গায় ধরেন মানে ঘটনা যেটা সেটা হচ্ছে যে নিয়ম অনুযায়ী ঠিক আছে, কারণ হচ্ছে ডেকলান রাইস সেই জায়গায় আসলে বলটা, মানে এখন যেই নিয়ম এই সিজনের আগেও করা হচ্ছে, আপনি যদি
ফ্র্যাকশন অফ সেকেন্ডও ম্যাচ শুরু করতে দেরি করান বা হচ্ছে বল বাইরে মারেন কোনো কিছুতেই, তখন আপনাকে ইয়েলো কার্ড দেখানো হবে। এবং সেটাই কিন্তু আসলে মিকেল আর্তেতা বলছেন প্রেস কনফারেন্সে। মিকেল আর্তেতার মূল কথাটাই ছিল যে যদি নিয়ম থাকে তবে নিয়ম কেন সবার ব্যাপারে নয়, এবং সেটাই বলছেন যে রেফারির এই সিদ্ধান্তে তিনি হতবাক। তিনি 4বার বলেছেন তিনি অ্যামেজড এই ব্যাপারে, যে তিনি হতবাক রেফারির এই অবান্তর সিদ্ধান্তে। প্রথমার্ধে এরকম আরো 2টো ঘটনা ঘটলো, কিন্তু রেফারি তখন কিছুই করেননি। আপনারা যদি আইন মেনে সিদ্ধান্ত নিতেই হয় তবে সেটা আপনার প্রথমার্ধেও করা উচিত ছিল, তাহলে 10 জন নিয়ে 10 জনের বিপক্ষেই ম্যাচটা গড়াতো। সেটা জাও পেদ্রো এরকম একটা কাজ করেছিলেন প্রথমার্ধে, সে সময় ক্রিস ক্যাভানা কিছু করেননি। এবং খুবই কমিক্যাল একটা ব্যাপার যে জাও ভেল্টম্যান হচ্ছে দেখলাম রাইসকে ফাউল করলেন, রাইস পড়েও গেলেন, তারপর তিনি সামনে দাঁড়িয়ে গেলেন বলটা হালকা করে। মানে ওই জায়গায় তো হচ্ছে একটা, তিনি যখন হচ্ছে ভেলম্যান তিনি ফ্রি কিকটা আসলে কুইকলি ফ্রি কিক নেবেন সেরকম একটা টেন্ডেন্সি তার ছিল, এবং ডেকলান রাইসের কিন্তু সেটা একটা স্লাইড টাচ ছিল, সেই কারণে যখন হচ্ছে ওই কিকটা ওই কুইক কিকটা নেওয়ার জন্য ইন্টেনশনটা ছিল, তখন পাটা যে উল্টো কিন্তু ডেকলান রাইসের পায়ের উপর আসলে লেগেছিল। এবং তখন আমরা ইনফ্যাক্ট টিভিতে দেখছিলাম, তখন বলছিলাম যে ফাউল করলো কে, দেয়া হলো কাকে, কারণ ওই ফ্র্যাকশন অফ আগে সেকেন্ডে যেটা ঘটেছে তখন তো সেটা আসলে আমরা ওই মোমেন্টে আসলে বুঝি নাই, চোখে পড়েনি। ডেকলান রাইসে পড়ে যাওয়াতে মনে হচ্ছে যে ভেল্টম্যানই হয়তো আরেকটা কার্ড খেয়ে যাবেন বা রেড কার্ডও দেওয়া হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ডেকলান রাইস যখন মানে মাঠ ছেড়ে যান তখনই আসলে আর্সেনালের খেলাটা পড়ে গেল বলে মনে হচ্ছে। কিছু পরেই তো আসলে গোলটা আর্সেনাল কনসিড করে, এবং এটা কিন্তু আর্সেনালের জন্য একটা বড় ধাক্কা। কারণ গেলবার আপনি যদি হিসেব করেন যে তারা পয়েন্ট হারিয়ে একদম লাস্টের দিকে যে তারা আসলে পয়েন্ট হারালো, অ্যাস্টন ভিলার এগেইনস্টেই তাদের ওই বড় মার্জিনটা আসলে ম্যানচেস্টার সিটির সাথে হয়ে গেল, করে দিল। এই সিজনে কিন্তু এখনই কিন্তু তারা পিছিয়ে পড়েছে। এবং সবচেয়ে বড় চিন্তার বিষয় মিকেল আর্তেতার জন্য, কারণ যখনই তারা ইন্টারন্যাশনাল ব্রেক থেকে ফিরে আসবে টটেনহ্যামের সঙ্গে তাদের নর্থ লন্ডন ডার্বি রয়েছে, যেখানে ডেকলান রাইসকে তারা পাচ্ছে না, এবং চ্যাম্পিয়ন্স লিগের যে সপ্তাহটা শুরু তার ঠিক পরেই সম্ভবত ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ম্যাচ থাকছে। সো আর্তেতার জন্য বেশ চ্যালেঞ্জিং একটা সেপ্টেম্বর মাস যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.